আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় 5:30টার একটু বেশি, কিন্তু আর বাইরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে না, একদম ঝকঝকে রোদ, মনে হচ্ছে দুপুরবেলা। তো যাই হোক, আজকে থেকে কেউ কেউ তো মহরমের রোজা মঙ্গলবার বুধবার করছে। তা আমার ছেলেরা আমার ছোট ছেলে সাধারণত ওই মসজিদের খুতবাগুলো বা ইমাম সাহেব কি বলে এগুলো ও সাধারণত বেশি মেনটেন করে বা আমাকে জানায়। তো ছেলে এসে বলছিল যে আম্মু আমরা না হয় বুধবার বৃহস্পতিবারটা রাখবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় তাই। তো সেই ইয়াতে আমি আর আমার ছোটো ছেলে ভাবছিলাম যে রোজা রাখবো, সেক্ষেত্রে আবার আমার বড়ো ছেলেও জয়েন করে ফেলছে। বললো যে আম্মু এই বাসায় যেহেতু 3জনই মানুষ, তুমি আর মাহিন থাকবা, আমি আর না থেকে কী করবো, আমিও থাকবো। তো বললাম যে আচ্ছা তাহলে তো খুব ভালো কথা। তো যাই হোক, আজকে সবাই রোজা আছি। এই তো দিন তো প্রায় চলেই গেল, আর মনে হয় 1.5 ঘন্টার মতো আছে। এই ছোট ছেলের জন্য বারবার কষ্ট হচ্ছে, ও না সেহরিতে কিছু খেতে পারে না, বারবার তো রোজার মাস ওই কথাটা বলছি। আজকেও জাস্ট শুধু 1 পিস ব্রেড আর একটা কলা খেয়ে রোজা আছে। এত বললাম যে আব্বু একটু ভাত খাও বা অন্য কিছু খাও, কিন্তু কিচ্ছু খায় নাই এরকম। তো যাই হোক, আছে তাও ভালোই আছে। আর আমি ভাবলাম যে না, যেহেতু 5:30টার একটু বেশি বাজে, তাহলে মাহিনা মিশন আবার রোজা থাকলে তার অন্য কোনো ডিমান্ড নাই, তার হলো প্রচুর পরিমাণে শরবত বা ট্যাং লাগবে। সেটা সে বারবার বলতেছে আম্মু ট্যাংটা রেডি করে ফেলো, আমার কিন্তু একদম গলা শুকায় গেছে। তো বললাম যে আচ্ছা আব্বু ঠিক আছে। এর জন্য রান্নাঘরে চলে আসলাম। আর আজকে খালারা রান্না করছে। আচ্ছা যা যা রান্না করছে আমি না হয় গরম করার সময় দেখাই। আজকে যে আমার শিরিন খালা আসছিল, উনি রান্না করে দিয়ে গেছে, কোনো অসুবিধা হয় নাই, মাশাআল্লাহ সব কিছু সুন্দরভাবেই হয়েছে। আর এদিকের আবহাওয়াটা দেখি, কাপড় চোপড় খুলে ফেলছি আগেই, খুব একটা কাপড় চোপড় যে না থাকা তা নাই। আব্বু পাকুশগুলো দাও নাই মা। ও আজকে আবার একটু কাঁচামরিচ ধুয়ে, কাঁচামরিচ বেশি করে কিনছি, কিন্তু কাঁচামরিচে প্রচুর পরিমাণে পানি ছিল, এর জন্য একটু ধুয়ে বারান্দায় দিয়ে দিচ্ছি, যে শুকালে তারপর না হয় ডিপে বক্সে উঠায় রেখে দেব। কাঁচামরিচ আমার কোনো কারণে ফ্রিজে কমে গেলে বা না থাকলে আমার কাছে খুব টেনশন হয়, যে ছেলেরা যদি বাসায় না থাকে আবার কে নিচে নামবে, কী করবে। তো সেদিন দেখি যে মরিচগুলো বেশ বড় বড়, এর জন্য আবার নিয়ে আসলাম যে ধুয়ে বক্সে না হয়। আব্বু এভাবে ইয়া করে রাখছো বইগুলো, তোমার ম্যাম আসবে কখন মা? বিকালে না আসার কথা ছিল না দুপুরে। মাহিনের ম্যামের আবার জব হয়েছে নতুন, এই কারণে ম্যামের একটু টাইমিংটা ম্যানেজ করতে খুব কষ্ট হচ্ছে। তারপর তো আবার যে কোটা আন্দোলনের ইয়া চলতেছে রাস্তায় রাস্তায়, এই কারণে প্রতিদিনই প্রায় জ্যামে পড়ে। এই কারণে দেখা যায় টাইমিংটা উনি কখনোই এরকম করে না। প্রায় মাহিনকে পড়াচ্ছে মনে হয় 3 বছরের মনে হয় বেশি হবে। যাই হোক, এদিক সেদিক করে 3 বছরই হবে এরকম। যাই হোক, কখনোই তার টাইমিংয়ে কখনোই 5-10 মিনিটের বেশি এলোমেলো হয় না। কিন্তু এই যে জবে জয়েন করতে প্লাস কোঠা আন্দোলনের যে ইয়া হচ্ছে, এই কারণে দেখা যায় যে টাইমিংটা মোটেও ম্যানেজ করতে পারতেছে না। ম্যাম চেষ্টা করতেছে, আমি জানি উনি ইয়া মানুষ না, কিন্তু আমার চেয়েও আরও টাইমিং মেনটেন করা মানুষ। আমি তো যতটুকু করি তাতেই মনে হয় যে আমি হেলিকপ্টার মাম এরকম, আর সে আরও বেশি এরকম। সে টাইমিংলে আসবে না, বা আসলে আর একদিন আবার না কোনো কারণে না আসলে সেটা জানাবে না, বা যদি না আসে পরে আবার সেটাকে ফিল আপ করে দেওয়া, এগুলোর ব্যাপারে খুব সচেতন উনি। প্রায় যতদিন আমার বাসায় ছিল আলহামদুলিল্লাহ আমি মানসিকভাবে ওনাকে নিয়ে খুব শান্তিতেই আসি, বা এতদিনও ছিলাম। এই এখন চলে গেলে যে কী হবে সেটাই চিন্তা করতেছি। তো যাই হোক, শরবতটা না হয় রেডি করে ফেলি। আর এই যে খুব সুন্দর রোদ, এখন বাইরে থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে ঝকঝকে চকচকে রোদ একদম। আজকে একদম কাপড় ধোয়ার মতো রোদ ছিল, বাট আজকে কাপড় আমি প্রায় দেই নাই বললেই চলে, খুব অল্প কয়েকটা দিছিলাম। এই হলো সমাচার। তো যাই, এখন না হয় রান্নাঘরে আস্তে আস্তে শুরু করে দিই, আমার কোনো অসুবিধা নাই, কারণ আমার ছেলেরা তো খুব একটা খাবারের ব্যাপারে চুজি না বা খুব ডিমান্ড করে তাও না। এই যে 2 বাচ্চার কোনো কথা নাই, আম্মু কী খাবো, কী রান্না করছো, কী সমাচার, কোনো ইয়া নাই। জাস্ট ওরা যেটা ভাত খেতে পারবে সেটা সামনে দিলেই হয়ে গেল। আর ওরা বাইরের তেমন কোনো কিছু খুব একটা যে ডিমান্ড করে সেটাও না। এর জন্য দেখা যায় যে আলহামদুলিল্লাহ এই অস্থিরতাটা কমই কাজ করে। আমি শুধু টেনশন করে যে অস্থির থাকি, এটা তো আমার স্বভাব। এই তো দেখা যাক, শুরু করে দেই। 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি মোটামুটি টেবিল রেডি করে ফেলছি। এখানে আছে ভাত, এখানে আছে একদম ঝাল করে চিকেন, এখানে আছে হলো লতি দিয়ে চিংড়ি মাছ কাঁঠালের বিচি দিয়ে, আর এখানে ডালটা আমি রান্না করছি। যতই পাতলা করতে চাই ঘন হয়ে যায়। তো যাই হোক, ডালটা আমি রান্না করে ফেলছি, খালা চলে গেলে। সালাদ তো থাকবে অ্যাজ ইউজুয়াল,
মোটামুটি টেবিল গোছানো শেষ। এখন আমার চা দিয়ে দিছি টেবিলে, সরি চুলায়। চা আবার কালো না হয়ে যায়, কড়া না হয়ে যায়। কে বলে মিথ্যা কথা, চা তো অলরেডি কড়া হয়েই গেছে। ভাবলাম যে চাটা না বানায় গেলে ইফতার করার পরে না আর আসতে ইচ্ছা করবে না সহজে, তো ভাবলাম যে উঠাই দিয়ে যাই। কড়া একটা বলো কোট তাড়াতাড়ি, এই চুলা কি সরি চা দুধের কাছ থেকে সরে গেলেই উতলায় উঠবে, কাছে থাকলে আর কিছুতেই মানিয়া হতে যাবে না। তো যাই হোক, এই তো প্রায় হয়ে গেছে, কালারও চলে আসছে। পাতিলটাতে সেকে রেখে দিলাম, কারণ বেশি চা তো, এটা মেজার পটে দিয়ে ওভেনে মানে দিলে উতলায় উঠতে পারে। যাক, এটাতে দিয়ে রেখে দিলাম, এখন আর পরে না হয় করা যাবে। আর এই যে প্রায় আর সময় নাই, সময় অনেক কম। তো ইফতারের আর 3 মিনিট বাকি আছে। আমি আমার 2 ছেলেকে নিয়ে অলরেডি বসে পড়ছি ইফতারিতে, তাই না মাহিন? মাহিন সালাম দাও, জোরে দিছো। মাহিন সবাইকে সালাম দিছে। আর এখানে আছে মিশন। আজকে মাহিনের উদ্যোগে আমাদের রোজাটা মানে করার তাগিদটা আরো বেড়ে গেছে। মাহিনী হলো আসল মেন্টর, তাই না বাবা? এই আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন ইফতার করে নেই, ইফতারের পর আবার দেখা হবে ইনশাল্লাহ। ডাক দাও, চা নিয়ে যেতে বলো। আব্বু যে চা নিয়ে যাও। এই যে সন্ধ্যার পর আমাদের চা রেডি, ইফতার করা নামাজ সারার সাথে সাথে চা। চা তো আগে বানায় রাখছি। এই নাও, মাহিনকে একটু ডাকো, তাই হবে। এটা তোমার সাদাটা, এটা তোমার, হ্যাঁ, আর ওটা মাহিনের। আর এই যে আমার বিস্কিট, চামিচ নিয়ে যাও, নিজে রান্না করে রেখে আসো চামিচ। আর আম্মুর প্রচন্ড গরম লাগছে, টেবিল পরিষ্কার করে ফেলো। তো যাই হোক, চা নিয়ে বসে পড়ছি। ফ্যানের ভরভরিতে এখন কথাও জোরে শব্দ হবে, ফ্যান বন্ধ করা সম্ভব না। সন্ধ্যার পর অ্যাজ ইউজুয়াল যে বাইরে যাই, আজকে অ্যাজ ইউজুয়াল না, খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, না গেলেই না। ইফতার করার পর একদম ভাল লাগলো না, কিন্তু ওই যে বললাম না গেলেই না। এই কারণ সাহেব বাসায় দেশে না থাকার কারণে যেটা করতে ইচ্ছা করে না সেটাও করতে হয়, আর যেটা ম্যান্ডেটরি সেটা তো করতেই হবে। এই হলো আমার অবস্থা। তো যাই হোক, লিফটে নেমে যাচ্ছি, গরমে একদম হাহাকার অবস্থা। তারপরেও অনেকবার ভাবলাম যে না যাব না, কিন্তু যেতে হলোই। তো সোজাসুজি এখান থেকে যাব কাউসার ভাইয়ের দোকানে, খুব একটা দেরি করব না। তারপরে কিন্তু আমি এখন আবার ফিরতেছি লিফটের মধ্যে, কারণ বাইরে যে আমার খুব একটা ভিডিও করা হয় নাই। এই কারণে দেখা গেছে যে আমি খালি কাউসার ভাইয়ের দোকানে গেছি আর চলে আসছি। অলরেডি আমি আবার ব্যাক করি কিন্তু লিফটের মধ্যে মিশন বাহিনীর জন্য ব্রেড কলা নিয়েই চলে আসলাম। এই যে ম্যামকে রেখে গেছি, ম্যাম বাসাই। এই তো রাত হয়ে গেছে প্রায় 10টা। নিচে থেকে ঘুরে এসে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম। এমনি খারাপ লাগতেছিল না, বাট এত গরম লাগতেছিল তা বলার মতো না। আজকে আমাদের এখানে না বেশ শনির একটার এদিকে মারামারি হয়েছে। কোটা আন্দোলনের জের ধরেই মানে রাস্তায় যা বললো সবাই, মানে এত রিক্সা অটোর জ্যাম ছিল তা বলার মতো না। আর এই যে ইফতারের পরে অবস্থা, এই বেসিনে মানে কি বলবো, আর থালা বাসন মাজা একটা মানে মানে কি বলবো, সবচেয়ে অসহ্য কাজ থেকে থাকে সেটা হলো এই থালা বাসন মাজা। তাই যাই হোক, ছেলেদেরকে আবার জিজ্ঞেস করতে হবে কেউ কিছু খাবে কি না। যদি খায় তাহলে খাবে, না হয় সব ফ্রিজে উঠায় রাখতে হবে। আব্বু তুমি কি ভাত খাবা? এই যে মাহিন পড়তে বসতে, এখানে মাহিন আমার মতো ম্যাক্সিমাম শুয়ে পড়ে, আমিও তো খালি সারা জীবন শুয়েই পড়ছি। এই ভাত খাবা না? রাতে একটু খাও। আচ্ছা 11টার দিকে খেলে তাহলে ভোর রাত্রে না খেলেও চলবে, খাবা না? আচ্ছা, তুমি তো 1 ঘন্টা এখনো সময় আছে, ভেবে চিনতে দেখো। ওই রুমে মিশনও করতে বসতে, তো আমি ভাবলাম যে থালা বাসনগুলো মেজে তারপরে না হয় বাকি কাজে প্রিপারেশন নিয়ে আমার ড্রয়ারও গোছাইতে হবে। আর এই যে আমার বারান্দাটা, গাছগুলো খুব সুন্দর আছে, পানি দিয়ে দিছি তো একদম সতেজ হয়ে গেছে সব। আর এই গাছটা যে পরিমাণ বড় হচ্ছে, লম্বা হচ্ছে অনেক, একদম ছোট আনা হয়েছিল কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন আর পানি দিতে হবে না। এটা খোলা রাখো আব্বু, বাতাস আসতেছে, আটকাই দিও না। ওরা আবার কোনো কিছু খোলা রাখতে চায় না কেন যেন। এই লাইট বন্ধ করে দিছি, কিন্তু বন্ধ করো না, ক্লোজ করে দিও না। এখানে মিশনও পড়তে বসতে। এই যে মিশন রাতে কে ভাত খাবে না? চা খাবে একটু। আচ্ছা 11টার দিকে তাহলে দিব নি, ভোর রাত্রে চা খাওয়ার দরকার নাই। এই মিশনও বলতেছে যে 11টার দিকে আবার একবার চা খাবে, সন্ধ্যার পর তো একবার খাইছে। এই তো যাই হোক, আমি একটু থালা বাসনগুলো মেজে নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে, নাহলে বেশ খানিকটা সময় লেগে যাবে। আর ফ্রিজে যে পরিমাণ গরম পড়ছে সব উঠাইতে হবে, ওরা যদি না খায় তাহলে সব তুলে ফেলবো।
এই হলো অবস্থা। প্রধানমন্ত্রীর ভাষণটাও শেষ করতে পারলাম না, দেখতে নিয়ে কেন যেন ধৈর্য হারা হয়ে গেলাম, আবার উঠে আসলাম। যাই হোক, রাত্রে তো মানে দেখে নিবনি আন্দোলনের কি অবস্থা। মিশনদের স্কুল আগামীকাল বন্ধ দিয়ে দিছে, ফেসবুকে দেখলাম নোটিশ দিছে যে আগামীকাল বন্ধ থাকবে, পরবর্তী ডিসিশন মানে জানানো হবে আবার আগামীকাল। এই সেক্ষেত্রে আবার কালকে তো বৃহস্পতিবার, শুক্র শনি তো এমনি ছুটি এরকম। তো যাই হোক, কাজগুলো না করে নিই। তো যাই হোক, ভাবলাম যে তাড়াতাড়ি বেসিনগুলো পরিষ্কার করে নেই, যত মানে ঘোরাফেরা করব, মানে ঘোরাফেরা করে এনার্জিগুলো একটু করে নিলাম যে না, একটু এনার্জি মানে নিজের মধ্যে এনে চলে আসলাম এখানে, কারণ বাসন কাসন ধোয়া একদম মানে ঝামেলার কাজ। তো যাই হোক, এগুলো আবার রেখে দিলেও আমার জন্য সহজ হবে না। আমার একটা কাজিন আছে, ওনাকে 2 দিন বুয়া না আসলে মানে সিংয়ের মধ্যে সব কিছু জমা করে করে মানে শোকেস থেকে বের করে আর সেগুলোতে খায় আর জমা করে রাখে। আল্লাহ, ওর বাসায় যদি আমার মানে কখনো যাওয়ার সৌভাগ্য হয় আর বুয়া যদি না আসে, মানে হয় আমাকে পরিষ্কার করতে হবে আর না হলে আমাকে মানে ওর বাসা থেকে দ্রুত চলে বের হয়ে যেতে হবে এরকম। আমি শুনছি ওর বাসায় নাকি আরও 2-1 যারা গেছে তারা এসে আমাকে গল্প করলো যে মানে কাজের লোক না আসলে, 2 দিন না আসলেও নাকি সে তাই করে। এটা কি সম্ভব? এরে বাপরে বাপ। তবে ওই ভালো করে, আরাম করার অনেক সময় পায়। আমার মতো এই যা যায়রা কাজ করে করে আমি যেমন সময় পাই না এই। তবে কেমন যেন এনার্জিও কমে না, মনে হয় যে না আরও করি এরকম, মানে নিজের ফাঁদেই নিজে পড়ে গেছি এরকম লাগে। এই তো রান্নাঘরটা পুরা একদম ক্লিন করে ফেললাম, বেসিং টেসিং। কারণ দেখা যায় যে নতুন রান্নাঘর, বেসিংয়ে থালা বাসন মানে রাখলে আমার খুব ভয় লাগে যে আল্লাহ তেলাপোকার উপদ্রব যদি শুরু হয়, কারণ তেলাপোকার উপদ্রব আমি অনেক ভয় পাই আর ঘৃণাও করে খুব। তো এখন পর্যন্ত আমার বাসায় এ পর্যন্ত কোনো তেলাপোকা আমার চোখে পড়ে নাই। এই অনেক সচেতনও থাকি যে কোনোভাবেই যেন এটাই না হয়। তো যাই হোক, চুলা টুলা একদম মোটামুটি ক্লিন করে ফেলছি। একদম ঘেমে আমি একাকার। সন্ধ্যার পরে বিকালবেলা এত গরম কোত্থেকে আসে আল্লাহ জানে। আর এটা এখন আর আগলা করবো না। এই যে অনেক শরবতের গ্লাসগুলো বেশ বের হয়ে গেছে, এখন আপাতত সব এদিকেই থাকুক মোটামুটি। তো যাই হোক, রান্নাঘর একদম কালকে 10টা পর্যন্ত আর কোনো ঝামেলা নাই, ক্লিন হয়ে গেল। আমারও মানে মাথাটা হালকা হয়ে গেল, কারণ রান্নাঘরে গ্যাদার রেখে আমি জাস্ট ঘুমাতেই পারি না, আমার এত খারাপ লাগে তা বলার মতো না। সেই সাথে না আমি যে জারগুলো আনলাম, এখানে একটা প্ল্যান কাজ করতেছে, দেখা যাক। এগুলো একটু মানে সাদা কাগজে মার্কার পেন দিয়ে লিখে টেপ দিয়ে কোনটাতে কি রাখবো লিখতে হবে, না হলে খালারা দেখা যাবে যে একটা তো বুঝতে পারবে না যে কোনটাতে কি। তো এইটা এখন আবার মাথায় আসলো, এখনই করবো না নামাজ পড়ে করবো সেটাও বুঝতেছি না। তো যাই হোক, 4টাতে ভাবছে যে এটা করলে ভালো হবে। এই হলো অবস্থা। আর মোটামুটি ডাইনিংটাও গোছানো আছে, এখন শুধু জাস্ট 11:30টার মধ্যে শুয়ে পড়বো ভাবছি। এই তো রাত বেজে গেছে প্রায় 10টা 20-এর মতো। এই ছেলেদের সব মানে ডিপার্টমেন্টই কমপ্লিট, শুধু ছোটো ছেলে বললো যে আম্মু আমি যদি রাতে কিছু খাই আমি খেয়ে নিব, তোমাকে টেনশন করতে হবে না। মিশনকে একটু চা দিয়ে দিছি, সে আর কিছু খাবে না বললো। আর ওদের তো যে ম্যান্ডেটরি খাবার ব্রেড কলা রয়েছেই, যার যার মতো ক্ষুদা লাগলে খেয়ে নেবে। আমার কাজ মোটামুটি শেষ। এই আর হলো কি বলবো, মাহিনকে ম্যাম একটু বুঝাইছে, কারণ এখন তো যে পরীক্ষা এলোমেলো, পড়াশোনা সব এলোমেলো আসছে। আগের মতো তো পড়াশোনা মানে ছন্দ ফিরে পেতে, মানে ছন্দে আসতে বাচ্চাদের একটু সময় লাগবে মনে হচ্ছে। এই যে ড্রয়িং রুমের লাইটটা সবসময় বন্ধই রাখি। তো যেটা বলতেছিলাম যে নতুন সিলেবাসে পুরান সিলেবাস থেকে আসছে, বুঝতে সময় লাগবে। সব বাচ্চাদেরই একটা কমন কথা, পড়া নাই, পড়া খুঁজে পায় না। এই যাই হোক, একটু মনে হয় বুঝাইছে। সে বলতেছে আম্মু আমি এভাবে পড়ি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। এই আর ওদের তো যে কালকে স্কুল বন্ধ হয়ে গেল, আবার জানায় দিবে বলছে। তো দেখা যাক, কালকের দিনটাও প্রায় ফ্রি থাকবে। ভালো হয়েছে, কারণ আজকে সকালবেলা না হঠাৎ ঘুম থেকে উঠে দেখি মিশন বাসায় নেই। আমি তো টেনশনে জানলা কোনো জায়গা থেকে কি কোনো খবর আসলো না কেউ কিছু, যদিও স্কুলে পড়ে তারপরে তো বলা যায় না। আমাদের এদিকে কিন্তু বেশ গ্যাদার হয়েছে গতকাল এরকম, মানে হঠাৎ করে উঠে দেখি যে নাই। ও সাধারণত বলেই যায়, পরে দেখি যে না, মাহিনকে বলে গেছে যে সে যে তারা ফুটবল খেলে যে ওখানে নাকি মাঠে কাজ করবে, তাই 1-1.5 ঘন্টা পরে দেখে বাসায় আসছে। এই তবে আমি ভয় পাইছিলাম যে ছোট মানুষ বলা যায় না, কেউ কোনো কিছু বললো বা চলে গেল, ওর বাবা যেহেতু নাই, এই বেশ ভয় পাইছিলাম আমি এরকম। তারপর আসলে বললাম যে আব্বুকেও ফোন টোন দিলে আবার কোথাও যেও না, কারণ ওকে দেখতে তো ফিজিক্যালি অনেক বড় মানুষের মতো মনে হয়।
এরকম। তো যাই হোক, যারা ওখানে আন্দোলন করতেছে তাদের মাদের মনে হয় কী অবস্থা আল্লাহ জানে। আমি কিন্তু সকালে বেশ ভয় পাইছিলাম। ও যখন মানে বাসা থেকে বের হয়ে গেছে তখন আমার মাথায় নাই যে ও মাহিনকে বলে গেছে কিনা। আমার শুধু বারবার মানে কাজ করতেছে যে কেউ হয়তো ফোন দিছে, তাহলে মনে হয় সে অতিরিক্ত কিউরিসিটি নিয়ে চলে গেছে। যদিও কোথাও আমার পারমিশন ছাড়া আজ পর্যন্ত যায় না এরকম। তারপরে তো বাচ্চা কাচ্চাদের মতিগতি, বিশেষ করে বয়সন্ধিকালের বাচ্চাদের তো মতিগতি একদমই বোঝা দেয় এরকম। খুব ভয় পেয়ে গেছিলাম। পরে দেখি যে না, মানে প্রায় 1-1.5 ঘন্টা পরে বললো যে আম্মু আমরা যে মাঠে খেলি ওই মাঠে একটু আমরা কাজ করলাম। তাই এই হলো সমাচার। আর এই তো 10টা 20 বাজে, আমি কথা বলতেছি মনে হচ্ছে যে আমি ঘেমে গোসল করে উঠছি এরকম। গরমের কথা কি আর বলবো, বলে আর লাভ নাই। মানে গরম গরম তার কম করলাম না, ভিডিওতেও করলাম, অফ ক্যামেরায়ও করলাম, কিন্তু গরমের কোনো কমতি নাই। এখন পুরো ড্রেস চেঞ্জ করতে হবে, তারপর নামাজে দাঁড়াইতে হবে। একদম ভিজে মনে হচ্ছে একাকার, ফ্যান দিয়ে কথা বলা যায় না। আর এসিটা একটু বললাম তো যে এবার একটুখানি কম ইউজ করে দেখি কি অবস্থা হয়। এবার বিলে তো একবার আমার মাথা ঠান্ডা হয়ে গেছে যে আল্লাহ কী অবস্থা। এই তবে আর এই পর্যন্তই। আর আমাদের জন্য দোয়া করবেন আগামী রোজাটা যেন আমি আমার ছেলেদের নিয়ে সুন্দর মতো পালন করতে পারি। আমার ছেলেরাও যেন মানে অসুস্থ না হয়। এইমাত্র আমি সিরাজগঞ্জ আমরা একটা খালার সাথে কথা বললাম, ওই খালা বললো যে আজকে রোজা রেখে ইফতারের আগে আগে অসুস্থ হয়ে গেছিলো। এই তো যাই হোক, আমরা যেন সুস্থ থেকে আগামীকালের রোজাটা ঠিকঠাক মতো রাখতে পারি। আর আমার বয়সী যারা আছে, যারা আমার ভিডিওটা দেখে, বিশেষ করে পুরুষ মানুষরা তো বিভিন্ন রকম কাজে বাইরে থাকে, তারা হয়তো ওইভাবে সুযোগ পায় না। আমার বয়সী যারা আছে, আমার বান্ধবীরা বা আমার ভাবিরা, আমার নেইবাররা, তারা যদি সময় পায়, ইচ্ছা হয় যেন থেকে দেখে। ভালোই লাগে, খুব যে কষ্ট হয় তা কিন্তু নয়। যে আমরা 3 জন ছিলাম, 2 ছেলে আমি, ভালোই লাগলো। মনে হয় যে উৎসব মুখর একটা পরিবেশ কাজ করে এরকম। আমার বড় ছেলে বলতেছে যে আম্মু খুব ভালো লাগছে, আমরা এখন থেকে প্রতি বৃহস্পতিবারই তোমার সাথে আবার থাকবো। এই বাচ্চাদের এই প্র্যাকটিসগুলো যদি ছোটোবেলা থেকে না করা যায় না, হঠাৎ করে বড় হয়ে গেলে, মানে একদম অ্যাডাল্ট হয়ে গেলে, তখন এই অভ্যেসগুলো কখনোই ফিরে আনা যায় না, যতই চেষ্টা করুক মারা তখন পারে না এরকম। এর জন্য দেখা যায় যে বাচ্চাদের এখন থেকে একটু উৎসাহ দিলে, এখনকার বাচ্চারা কিন্তু অল্প বয়সে বাচ্চা যারা তারা রাখতে চায়, করতে চায়, কিন্তু আরেকটু বড় হয়ে গেলে যখন দেখা যাবে কলেজ গোয়িং হয়ে গেছে বা ইউনিভার্সিটি গোয়িং হয়ে গেছে, তখন আর এই কথাগুলো তারা শুনবে না। এই তো আমরা একটু প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকি না কেন, দেখি না কি হয় এরকম। মানে থাকলে তো আর খারাপ লাগে না। এটা দেখা যায় যে ধার্মিকতার দিক থেকেও ভালো, শারীরিকভাবেও ভালো আমার মনে হয়। এই যে আজকে আমার সারাটা দিন গেল মনে হচ্ছে যেন আমি ফিজিক্যালি অন্য অন্য দিনের চেয়ে আজকে বেটার অনুভব করলাম। কারণ আমার যেহেতু হাই কোলেস্টেরল, এই কারণে দেখা যায় যে আমার রোজা রাখলে আমার শরীরটা খুব ভালো সাপোর্ট দেয় এরকম। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, কেউ আবার ভুল বুঝেন না। আমরা কিন্তু অনেক আমল করতে পারি, তা না, ভুলে ভরা জীবন আমাদের। এমন ভুল, এত মানে কি বলবো তা বলার মতো না। এই কাজে কোনো কিছু যদি অতিরঞ্জিত বলে থাকি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই যে আমি যেটা পজিটিভ করি বা করতে পছন্দ করি, সেটা যদি ভালো লাগে আমি বলি, যদি কারো ভালো লাগে সে সেটা অ্যাপ্রিসিয়েট করবে, না লাগলে সে করবে না। এটা কাউকে কোনো জোরাজোরি নাই। তবে আমরা যারা এই যে আমাদের এখনকার যে বয়সটা চলতেছে, আমার মনে হয় যে আমলের এই বয়সটাই আরও, মানে এই বয়স পার হয়ে গেলে, আরও 5 বছর 7 বছর পার হয়ে গেলে তখন আর সম্ভব হবে না, আরও কঠিন হয়ে যাবে সব কিছু এরকম। তো যে আমি যে খালাটার সাথে কথা বললাম, উনি বলতেছে কালকে আর থাকতে পারবে কিনা। আমিও বললাম যে না খালা থাকেন না, আর কালকে আপনি অসুস্থ হয়ে যাবেন। তা আমরাও তো দিনে দিনে বয়স বেড়ে যাচ্ছে, সময় আগায় যাচ্ছে, ঝামেলা, সাংসারিক ঝামেলা, ছেলে মেয়েদের ঝামেলা, তারপরে কি বলবো, শারীরিক অসুস্থতা, এগুলো বাড়বে, ছেড়ে কিন্তু কমবে না কারোরই এরকম। আর আমরা যত কিছুর মধ্যে থাকি, যদি আমরা একটু মানে প্র্যাকটিসের মধ্যে থাকি, এই নামাজ রোজা এগুলো, তাহলে না ভালো লাগে, মানসিক প্রশান্তি কাজ করে। সমস্যা সবার জীবনে আছে, ছিল, থাকবে, কিন্তু তারপরে আমার মনে হয়, আমার এই ছোট ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে যদি এই মানে কি বলবো, ইসলামের এই জিনিসগুলোর মধ্যে থেকে যদি আমরা মানে রেগুলার মেনটেন করতে পারি, তাহলে সেটা অনেক ভালো হয়। এবং সেটা বললাম তো যে মানসিক প্রশান্তির একটা জায়গা খুঁজে পাওয়া যায়। আমি যত জায়গায় যাই কিনা, যত কিছু করি না কেন, আমি যদি সমস্যার মধ্যে আমি নামাজ কালাম পড়ি এবং দেখা যায় যে ঠিক আল্লাহ প্রদত্ত রাস্তায় যদি আমি হাঁটি, সেটাতে যে পরিমাণ মানসিক শান্তি পাওয়া যায়, মানুষ যেমন বলে মানুষের কাছে গেলে কথা বললে হালকা হয়, এটা করলে হালকা হয়, আমার মনে হয় তার চেয়ে বেশি এইটার মধ্যে থাকলে, এই নামাজ রোজা এগুলোর মধ্যে থাকলে মানুষের আরও হালকাটা আরও বেশি হয়। এটা আমার মানে ধারণা থেকে আমি বলতেছি। এই আমার বান্ধবী আরও যারা আছে, তারা আমার চেয়ে বেশি আমল করে, বেশি ওরা আরও প্র্যাকটিস করার চেষ্টা করে, আমি তো অতটা পারিই না এরকম। তো যাই হোক, যাদের বাবা মা মারা গেছে, যাদের সন্তান মারা গেছে, তারা যদি এই ছোটো ছোটো আমলগুলো, একটু নফল ইবাদতগুলো করে, তাদের জন্য কতই না ভালো হয় এরকম।
তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।